গল্প লগ্নভ্রষ্টা। গল্পকার আত্রেয়ী আঢ্য। এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো তিতাস। আমাদের সম্পর্কের প্রায় 2 বছর গড়িয়ে গেছে, একটা দিনের জন্য আমাকে কাছে ঘেঁষতে দাওনি। আমার কি তোমাকে একটু ছোঁয়ার অধিকারও নেই? সেই কবে থেকে বিয়ের কথা বলে আসছি, সেটাও তুমি এড়িয়ে যাচ্ছ। কি চাও তুমি, স্পষ্ট করে বলবে? তিতাসের 2 চোখ ভিজে উঠেছে। খুব কৌশলে রুমালের খুঁত দিয়ে চোখ দুটো মুছে নেবার চেষ্টা করলো, তা অরিত্রের চোখ এড়াতে পারল না। অরিত্র বলল, দেখেছ, আমি কিছু বললেই তুমি কাঁদতে শুরু করো। আমার আর ভালো লাগছে না তিতাস। তোমার যদি আমাকে পছন্দ না হয়, প্লিজ তাহলে আর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেও না। তিতাস কফি কাপটাকে দূরে ঠেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কিচ্ছু বোঝো না তুমি। শুধু ছুঁতে দিলাম না বলে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলছো? ওটাই সব? মনের কোনো দাম নেই? যে সম্পর্কে শরীর মুখ্য, সেই সম্পর্ক টিকিয়ে রাখা আমার দ্বারা সম্ভব হবে না। কি বলছো এসব তিতাস? জোর করে সব কথাই আজকাল অন্য মানে বের করছো। কোথায় যাচ্ছ? দাঁড়াও। অরিত্রর কথাকে উপেক্ষা করে কফি হাউস থেকে দ্রুত পদক্ষেপে বেরিয়ে এলো তিতাস। এমন ঘটনা আজকে প্রথম নয়, এর আগেও এমন ঘটেছে বহুবার। অরিত্র বুঝতে পারে না তিতাসকে, কেমন যেন একটা প্রহেলিকা। সব ঠিক, শুধু অরিত্র ওর কাছাকাছি আসতে গেলেই এমন রিয়াক্ট করে, যেন অচেনা কেউ ওর সাথে জোর জবরদস্তি করছে। ভালোবাসলে এটুকু অধিকার দাবি করা কি খুব অন্যায়? বিয়ের কথা বললেও কেমন একটা গুটিয়ে নেয় নিজেকে। সবাই জানে ওরা পরস্পরকে ভালোবাসে, আর ওদের সম্পর্ক পরিণতি পাবে তা আশা করে। এভাবে আর কতদিন? মাঝে মাঝে তো অরিত্রর মনে এটাই সন্দেহ হয়, তিতাস কি আদৌ ভালোবাসে অরিত্রকে? একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে ওরা দুজন, সেখান থেকেই আলাপ। তিতাস যেদিন প্রথম জয়েন করলো, সেদিন থেকে অরিত্রর ওর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। মাঝারি রং, ছিপছিপে গড়ন, দীঘল চোখ আর অদ্ভুত সুন্দর ব্যক্তিত্বময়ী তিতাস প্রথম দেখাতেই অরিত্রকে ঘায়েল করেছিল। তবে এত চুপচাপ থাকতো যে ওর সাথে আলাপ করতে অরিত্রকে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। কাজের বাইরে কোনো কথাই বলতো না। মাসখানেকের মধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করে তিতাস অফিসে বেশ সুনাম অর্জন করে ফেলেছিল। অফিসে মহুয়াদের সাথেই ও ঘনিষ্ঠ ছিল বেশি। কাজের বাইরে একমাত্র মহুয়াদের সাথেই একটু একটু গল্প করত। তবে মহুয়াদি ওই অফিসে সবারই খুব কাছের, একেবারে ইউনিভার্সাল দিদি আর কি। আর সবার সব সমস্যার সমাধান। কারো কোনো প্রবলেম হলেই, তা সে অফিসে হোক বা ব্যক্তিগত, মহুয়াদির সঙ্গে শেয়ার করলেই নিমিষে সমাধান। অনেকে তাই ওকে মুশকিল আসান দিদিও নাম দিয়েছিল। প্রথম দিকে তিতাস কিছুটা এড়িয়ে চলতো অরিত্রকে। মহুয়াদি না থাকলে বোধহয় তিতাসের সাথে সম্পর্ক তো দূরের কথা, বন্ধুত্বটুকু বোধহয় গড়ে উঠত না। তবে অরিত্র প্রথমেই নিজের মনে তিতাসের জন্য যে দুর্বলতা আছে তা প্রকাশ করেনি। স্বাভাবিক বন্ধুত্ব থেকেই শুরু করেছিল। বেশ কিছুদিন মেশার পর তিতাসে বড্ড বেশি রকম নির্ভর করতে শুরু করেছিল অরিত্রকে। তাই পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য মুখ ফুটে বলতে হয়নি কাউকে। কোনো নাটকীয়তা ছাড়াই খুব স্বাভাবিকভাবে গড়ে উঠেছিল একটা নিখাত সম্পর্ক। অরিত্র বোঝে তিতাস হয়তো কিছু একটা গোপন করছে ওর কাছ থেকে, কিন্তু অনেক জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি, বরং উল্টে সম্পর্ক ভাঙতে ভাঙতে বেঁচেছে অনেকবার। এমন হলে সবার আগে তিতাস ওর ফোন বন্ধ করে দেয়, কোনোভাবে যাতে অরিত্র যোগাযোগ করতে না পারে। তাই অরিত্রই বারবার ছুটে যায় তিতাসের বাড়ি। বছর আড়াই হলো তিতাস কলকাতায় এসেছে। বারুইপুরে একটা 3 কামরার ফ্ল্যাট নিয়েছে। তিতাসের পরিবার বলতে ওর বাবা, মা আর ভাই। বাবা সমর ব্যানার্জি একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন, এখন রিটায়ার্ড। মা রজনী ব্যানার্জি গৃহবধূ। আর ভাই ঝিলাম কিছুদিন হলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। ওদের নিজস্ব বাড়ি রয়েছে বর্ধমানে, সেখানে তিতাসের জ্যাঠা কাকারা থাকেন। তবে তিতাস বলেছিল ঝিলমের ইচ্ছাতেই কলকাতায় আসা হয়েছে, এখানে চাকরির অনেক স্কোপ। তাই বর্ধমানে ওদের ভাগের চাষের জমি জমা বিক্রি করে কলকাতায় ফ্ল্যাটটা কেনা হয়েছে। পরিবার সচ্ছল হলেও তিতাসের নিজের পায়ে দাঁড়ানোর একটা অদম্য ইচ্ছে ছিল। গ্রাজুয়েশনের পর থেকে ছোট ছোট টিউশন করে ওর হাত খরচ এবং ওর পড়াশোনার খরচ জোগাড় করত। তিতাসের বাবা অনেকবার বলেছিলেন, মাস্টার্স করে নিয়ে তারপর না হয় উপার্জনের কথা ভাব। তিতাসের কাকা জ্যাঠারাও বলেছিলেন।
বাইরের লোকে ভাববে মেয়ে বলে আমরা পড়াশোনার দায়িত্ব নিতে চাই না। কিন্তু তিতাস বলেছিল, বাইরের লোক তো অনেক কিছুই বলে, সবটাতে কান দিলে কি চলে? আর বাইরের লোকের কথায় তো আমার আইডিওলজি বদলাবে না, তোমরা ওসব ভেবো না। প্রচুর পরিশ্রম করে তিতাস নিজের পড়াশোনা শেষ করেছিল সফলভাবে। তারপর সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে শুরু করেছিল। কিন্তু সে তো আর সহজে জোটে না, তাই একটা কল সেন্টারে কাজ করতে শুরু করলো। আর সাথে সাথে চলতো পরীক্ষার প্রস্তুতি। তিতাসের ভাই ঝিলম আবার অন্যরকম, দিদির পুরো উল্টো। এমনিতে স্টুডিয়াস ও মেধাবী, কিন্তু নিজের প্রয়োজন মেটাতে বাবা দিদির কাছে হাত পাততে কুণ্ঠা বোধ করতো না। বলতো, এখন দাও, আমি চাকরি পেলে তোমাদের সব ঋণ শোধ করে দেব। তিতাস ঝিলমের মাথা চুল এলোমেলো করে দিয়ে বলতো, বাবা মায়ের ঋণ শোধ হয় রে পাগল। তবে ঝিলম ওর কথা রেখেছে, বাবা মা ও দিদির প্রতি ওর দায়িত্ববোধের সত্যিই কোনো অভাব নেই। অরিত্র বোঝে না তিতাসের সব রাগ ওর ফোনের ওপর গিয়ে পড়ে কেন। সেই তো প্রতিবারের মতো আবার ওকে দেখলেই গলে জল হয়ে যাবে। বড্ড আবেগী মেয়েটা। অরিত্রর মা মল্লিকা দেবী তিতাসকে দেখেছেন, কথাও বলেছেন, কিন্তু তিতাসের এই ছেলে মানুষের আচরণ নিয়ে উনি বেশ চিন্তিত। অত সেন্টিমেন্টাল মেয়েকে নিয়ে ঘর করাও মুশকিল। প্রতি পদে ঝগড়া, অশান্তি লেগেই থাকবে। ওদিকে অরিত্র তো বদ্ধপরিকর যে বিয়ে করলে তিতাসকেই করবে, নতুবা নয়। তাই ছেলের মুখের দিকে তাকিয়ে উনিও আর ওদের মাঝে ঢোকেন না। যে যেমনভাবে ভালো থাকে। মাকে নিয়ে ছোট্ট পরিবার অরিত্রর। অনেকদিন হলো বাবা মারা গেছেন। অরিত্র শুধু এক পিসি আছে, তবে তিনি অরিত্রর বাবা মারা যাওয়ার পর থেকে সম্পর্ক ত্যাগ করেছেন। আর মায়ের দিকে এক মাসি আছে, তিনি মাঝে মধ্যে একটু একটু খবরাখবর নেন। তাই মল্লিকা দেবীর ছেলেই একমাত্র সম্বল। আর ছেলে মায়ের কোনো অযত্ন করে না। এমত অবস্থায় ছেলের বিরুদ্ধে গিয়ে যেচে অশান্তি ডেকে আনতে চান না। প্রত্যেকবারের মতোই অরিত্র তিতাসের বাড়ি গিয়ে উপস্থিত হলো। রজনী দেবী দরজা খুলে অরিত্রকে দেখেই বুঝলেন আবার কিছু গন্ডগোল হয়েছে। না হলে এমনি এমনি অরিত্র আসে না বড় একটা। উনি বললেন, যাও, ওই ঘরে আছে, এসে থেকে গুম হয়ে বসে আছে, খায়নি কিছু। অরিত্র দেখলো ঘরের দরজাটা ভেজানো। একটু ঠেলতেই দেখলো তিতাস ঘুমিয়ে পড়েছে। ওর হাতে একটা পেন আর একটা খোলা ডায়েরি। অরিত্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তিতাসের ঘুমন্ত সরল মায়ামাখা মুখটার দিকে। চোখ আর ঠোঁট যেন তুলি দিয়ে আঁকা। খুব ইচ্ছে হলো ওর বন্ধ চোখের পাতা দুটো আর গোলাপি ভিজে ঠোঁটের উপরে ঠোঁট ছোঁয়াতে। কিন্তু সামলে নিয়ে ওর কাছাকাছি গিয়ে দেখলো ডায়েরিতে লেখা রয়েছে অনেক কিছু। খুব সন্তর্পণে ডায়েরিটা ওর হাতের তলা থেকে বার করে আনলো অরিত্র। এত কবিতা! খুব অবাক হলো ও। তিতাস যে লেখে তা তো জানতো না। আগের পাতাগুলো উল্টে দেখলো বেশ অনেকগুলো কবিতা রয়েছে। আগের পাতার একটা ছোট্ট কবিতা পড়ে ফেলল। সজল কালো অক্ষি মাঝে আপন আনন খুঁজি লাজে, সহসা সে দিল ধরা হৃদয় সুখে পাগল পাড়া। মন ঘরেতে রইতে নারী দূর আকাশে দিচ্ছে পারি, গাইছে সুরে পরাণ বাসি বলছে তোমায় ভালোবাসি। বেশ ভালো লাগলো অরিত্রর। পাতা উল্টে দেখলো আর একটা কবিতা রয়েছে। এটা বোধহয় সদ্য লিখেছে, হয়তো এটাই লিখছিল। অরিত্র পড়তে শুরু করলো। দিনটা ছিল মেঘলা আর মনটা ছিল মাতাল। ব্যাকুল চোখে আশার আলো, হৃদয় উতাল পাতাল। মনে পড়ে এমনই এক ভেজা শ্রাবণ মাসে, চার চক্ষু মিলেছিল বাদুর ঝোলা বাসে। আগেও তোকে রোজ ছুঁয়েছি, রোজ দেখেছি তোকে, এমন করে কই ছুঁয়েছি চাইনি এমন চোখে। তারপরে সব নতুন রকম, অন্য রকম তুই। মনের বাগান উঠল ভরে গোলাপ চাঁপা জুই, অনেক কাছে রাখবি বলে বাড়িয়ে দিলি হাত। আর্তনাই লুকোচুরি নিদ্রাবিহীন রাত, লাল গোধূলি সানাই মুখর ফুল এলো রাস রাস। চোখের উপর আজও ভাসে বিভৎস তোর লাশ। শেষের লাইনটা পড়ে অরিত্র শরীরে কেমন একটা শিহরণ হলো। তিতাসের মনের এই নেগেটিভ ভাবধারার উৎস কি তবে? আর কিছু ভাবতে পারল না অরিত্র। ডায়েরিটা বেডসাইড টেবিলে প্রায় ছুঁড়ে দিয়ে দুহাত দিয়ে তিতাসের কাঁধ ঝাঁকিয়ে ওকে জাগিয়ে বলল, কি লিখেছ এসব? এসবের মানে কি? তিতাস জেগে গিয়ে চুপ করে রইল। চোখ দুটো ফুলে উঠেছে, কাঁদতে কাঁদতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। অরিত্রকে দেখে চোখের অবিশ্রান্ত ধারায় ভিজে যেতে লাগলো ওর নিটোল গাল দুটো।
তিতাস নিজেকে অরিত্রর বাঁধন থেকে মুক্ত করার চেষ্টা করলেও আজ আর তিতাসের কোনো বাধা মানল না অরিত্র। পরম যত্নে ওকে আরো কাছে টেনে নিয়ে দুহাত দিয়ে ওর চোখের জল মুছিয়ে বলল, আমি জানি তিতাস, আমি বুঝেছিলাম তুমি কিছু একটা গোপন করছো আমার কাছ থেকে। আজ তোমাকে বলতেই হবে। ইতিমধ্যে তিতাসের বাবা ও মা এসে দাঁড়িয়েছেন দরজার কাছে। অরিত্র ইশারায় ওদের চলে যেতে বলল। তারপর আবার তিতাসের দিকে তাকিয়ে বলল, সত্যিই যদি কোনোদিন একরত্তি ভালোবেসে থাকো আমায়, তাহলে আজ সব বলবে তুমি। তোমার মনের সমস্ত নাগুলোকে আজ আমি হ্যাঁতে বদলে দেব। এতগুলো দিন তুমি যা চেয়েছো তাই করেছি। আজ আমি যা চাইব তোমাকে তা দিতে হবে। আমাকে বলো তিতাস, না হলে কিন্তু। তিতাস চোখ মুছে বলল, ভালোবেসেছিলাম উৎসবকে, আমার ছেলেবেলার সাথী, আমার সমস্ত সুখ সমস্ত দুঃখের সাথী। কথা রাখেনি, স্বার্থপরের মতো ছেড়ে চলে গেছে আমাকে। একা একা কষ্ট পেয়েছি। লরিটা পিষে দিয়ে গেছে ওকে। ওর দুধ সাদা পাঞ্জাবিতে কত রক্ত, ও থ্যাঁতলানো মুখ, কত কষ্ট, কত যন্ত্রণা আমি ভুলতে পারি না। বলতে বলতে দুহাত দিয়ে চোখ ঢেকে ফেলল তিতাস। একটু সামলে নিয়ে বলল, আমি লগ্নভ্রষ্ট অরিত্র, বিয়ের আগেই বিধবা হয়েছি। তুমি এসে আমার সব কিছু গুলিয়ে দিয়েছ। কেন এত ভালোবাসো আমায়? আমার জীবনটা একটা অভিশাপ। মন উজাড় করে ভালোবাসি তোমায়, কিন্তু আমার জীবনে তুমি এলেই যদি আবার। না না, বলতে বলতে আবার চোখ ঢাকল তিতাস। ভয়ার্ত চোখ দুটো তখন যেন আগুনের মতো লাল হয়ে গেছে। তিতাসকে সান্ত্বনা দেবার পরিবর্তে অরিত্র নিজেই কেমন একটা হয়ে গেল। যাকে ছাড়াও সমস্ত জগৎ অন্ধকার হয়ে যায়, সে অন্য কারোর ছিল, অন্য কারো হতে পারত, এমনটা ভেবে গুটিয়ে যেতে লাগলো। আনমনে তিতাসকে ফেলে রেখে বেরিয়ে গেল ঘর থেকে। সমরবাবু অরিত্রকে চলে যেতে দেখে ডেকে বললেন, জানি বাবা, মেনে নেওয়া যায় না, কেউ সহজে মেনে নিতে পারে না। মেয়েটার মন থেকে ওর অতীত মুছতে গিয়ে ভিটে মাটি ছেড়ে এখানে একা একা বাস করছি। তবু যদি মেয়েটা স্বাভাবিক জীবনযাপন করত, তোমার আর দোষ কি? তবু জিজ্ঞাসা করছি, মেয়েটাকে একটু ছায়া দিতে পারবে? পারবে ওর নিষ্ঠুর অতীতটাকে মুছে দিয়ে আবার ওকে স্বাভাবিক করতে? পারলে তুমিই পারবে বাবা। মেয়েটা বড্ড ভালোবাসে তোমাকে। তিতাসের বাবার কথায় যেন অরিত্র সম্বিত ফিরে পেল। হঠাৎই মনে হলো এমন একটা পরিস্থিতিতে তিতাসকে ফেলে রেখে ও চলে যাচ্ছিল। কি করে পারলো? কি করে ভুলে গেল তিতাসকে ভেবে ওর দিন শুরু হয়? ওর প্রত্যেকটা নিঃশ্বাসে মিশে আছে তিতাস। অরিত্র সমরবাবুর হাত ধরে বলল, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করুন, ঠিক আগের মতো করে। কিন্তু তিতাস কি রাজি হবে? সেবার আমি নিলাম। আজ থেকে ও সব দায়িত্ব আমার। অরিত্র আবার তিতাসের কাছে ফিরে এসে ওর অনুমতি ছাড়াই ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আগামী 1 মাসের মধ্যে আমাদের বিয়ে। তিতাস এক ঝটকায় অরিত্রকে সরিয়ে বলল, কিন্তু অরিত্র ওর মুখে নিজে তর্জনী রেখে বলল, কোনো কিন্তু নয়, আজ থেকে আমি যা বলবো তাই হবে, নইলে কিন্তু। অরিত্রর অমন বলিষ্ঠ চাউনি তিতাসকে আবিষ্ট করে ফেলল। কিছু বলতে পারল না ও। অরিত্র যেন ওর অধিকার ছিনিয়ে নিল তিতাসের কাছ থেকে। সত্যিই মাসখানেকের মধ্যে তড়িঘড়ি বিয়ের সমস্ত ব্যবস্থা হয়ে গেল। তিতাসের কাকা জ্যাঠা সবাই এসেছেন বর্ধমান থেকে। সকলেই খুশি। শুধু তিতাস ভয়ে সিঁটিয়ে আছে, মুখে হাসি নেই। বারবার শুধু ফোন করে যাচ্ছে অরিত্রকে। গোধূলি লগ্নে বিয়ে। মেকআপ আর্টিস্ট বারবার তিতাসকে বলে যাচ্ছে, এত কাঁদলে তো সব মেকআপ নষ্ট হয়ে যাবে, প্লিজ একটু কোঅপারেট করুন। কিন্তু যত সময় যাচ্ছে তিতাসের হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। ফোন করছে অরিত্রকে, অস্থির হয়ে উঠেছে মন। নট রিচেবল বলছে। কেন? তিতাস চিৎকার করে ডাকলো মাকে। রজনী দেবী এলে বলল, মা, অরিত্রর ফোন নট রিচেবল বলছি, তুমি একবার দেখো, এখন আসার সময় হয়ে গেছে না? রজনী দেবী ওর মাথায় হাত বুলিয়ে বললেন, এই এসে পড়বে, তুই শান্ত হ। তবে সত্যি সময় পেরিয়ে যাচ্ছে, আসতে দেরি হচ্ছে অরিত্র। রজনী দেবী আবার বললেন, তোর বাবা ঝিলমকে ফোন করে জেনেছেন রাস্তায় কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই গাড়ি ঘুরিয়ে দিয়েছে। অন্য রুটে আসতে গিয়ে দেরি হচ্ছে বোধহয়। অ্যাক্সিডেন্ট?
তিতাস এবার পাগলের মতো চিৎকার করতে করতে বলতে লাগলো, আমি বলেছিলাম আগে, কেউ শোনেনি আমার কথা, কেউ শুনলে না। তার মাঝে পাড়ার এক মাসিমা এসে রজনী দেবীকে জিজ্ঞাসা করে বসলেন, হ্যাঁ গো দিদি, লগ্ন যে পেরিয়ে যাবে, বর আসছে না কেন, খবর নিয়েছ? এমনিতে টেনশনে তিতাস ঘেমে উঠেছে, তার মধ্যে এমন কথা যেন ওর টেনশন আরও বাড়িয়ে দিল। রজনী দেবী তিতাসকে জড়িয়ে ধরে ইশারায় ওই ভদ্রমহিলাকে যেতে বললেন। ততক্ষণে তিতাস রজনী দেবীর ঘাড়ে এলিয়ে পড়ে জ্ঞান হারিয়েছে। ভদ্রমহিলা কিছু বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে দেখলেন তিতাসের অজ্ঞান হয়ে যাওয়া। ভয়ের চোটে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। সবাই জমায়েত হয়ে গেল তিতাসের ঘরে। চোখে ঠান্ডা জলে ঝাপটায় আস্তে আস্তে চোখ খুলল তিতাস। সামনে বরের বেশে অরিত্র। তিতাস আচমকা উঠে বসে জড়িয়ে ধরল অরিত্রকে। কান্নায় ভেঙে পড়েছে ও। ঘর ভর্তি লোকজন, কিন্তু মুহূর্তেই সমরবাবুর নির্দেশে ঘর খালি হয়ে গেল। অরিত্র তিতাসকে শক্ত করে আঁকড়ে ধরে বলল, পাগলি মেয়ে, এক ঘটনা কি বারবার ঘটে? তোমার জীবন অভিশাপ নয় তিতাস, তুমি আমার জীবনে আশীর্বাদ। তারপর তিতাসকে বুক থেকে ছাড়িয়ে গাল টিপে বলল, সব শাস্ত্র নষ্ট করে ফেললে তো, নাও আবার শাস্তে বসো। দু চোখ ভরা জল নিয়েও তিতাসের হাসিতে যেন ওর অন্তরের প্রশান্তি স্পষ্ট ধরা দিচ্ছিল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।